নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী রত্নপুরের যাত্রী দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রত্নপুরের যাত্রী দ্বিতীয় পর্ব। নীল আকাশে উঠছে নীল সাগরে নীল সঙ্গীত। এই সঙ্গীতের রং নীল ছাড়া আর কিছু হতে পারে না। উপরে আকাশ, নিচে সমুদ্র, এই দুই অনন্ত বিস্ময় যে অসীম নীল জগতের চিত্রপট চোখের সামনে ছড়িয়ে দিয়েছে, তার শব্দ, গন্ধ, স্পর্শ সমস্তই যেন অপূর্ব এক নীলিমা দিয়ে করা। কোথায় পৃথিবীর গৈরিক মাটি, কোথায় অরণ্যের শ্যামল ছন্দ, কোথায় নগরে ধূলিধূসর। এই অসীম বিরাটের কোলে আশ্রয় নিয়ে এরই মধ্যে মনে হচ্ছে সেসব যেন জন্মান্তরের স্বপ্ন। সমুদ্রের চঞ্চল নীলপটে সাদা ফেনার আলপনা দিতে দিতে ছুটে চলেছে একখানি বেগবান জাহাজ। তার গর্ভপাশী মনুষ্যকীটরা তাকে মনে করছে সুবিশাল এক অট্টালিকার মতন। ভিকরা যেমন কূপকে মনে করে বৃহৎ এক বিশ্ব, কিন্তু বাহির থেকে মহাসাগরের বিশাল গর্বে দোলায়মন এই জাহাজখানিকে দেখাচ্ছে কতই তুচ্ছ, কতই ক্ষুদ্র। মানুষ ভেতর থেকে নিজেকে ক্ষুদ্রতা বুঝতে পারে না, তার ক্ষুদ্রতা আবিষ্কার করে বাইরের দৃষ্টি। জাহাজ ছুটে চলেছে নীল নদধৌত মিশর ভূমির দিকে, এবং তার ভেতরে যে বিচিত্র নাটকের গুপ্ত অভিনয় চলছে, এইবারে আমরা তাই দেখবার চেষ্টা করব। এই জাহাজের মধ্যেই আশ্রয় নিয়েছে ফুয়াদ পাশা এবং তার সঙ্গে সঙ্গে জয়ন্ত মানিক ও হরিহর। বলা বাহুল্য, ফুয়াদ ছাড়া বাকি তিনজনই ছদ্মবেশের সাহায্য গ্রহণ করেছে। জয়ন্ত এখন সীমান্তের পাঠান, এবং তার বৃহৎ দেহ পাঠানি পোশাকে দেখতে হয়েছে রীতিমতো জমকালো। সে এখন বুক ফুলিয়ে জোরে জোরে পা ফেলে সিধে হয়ে হাঁটে, এবং তার দুই চোখে প্রকাশ পায় এমন তীব্র, গর্বিত ও বন্য ভাব যে তাকে দেখলে লোকে পথ ছেড়ে দেয়। সে যেন একাই 100, কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে কথা বলে না। তার সঙ্গে কথা বলতে সাহস করে না জাহাজের অন্যান্য আরোহীরাও। মানিক সেজেছে বোম্বাইয়ের এক সদাগর, এবং তার পোশাক পরিচ্ছদও ভূমিকারই অনুরূপ। জাহাজের সবাই জানে কোটিপতি হলেও সে খুবই মিশুক, সকলের সঙ্গে যেচে আলাপ করতে চায়। তার মুখ সর্বদাই হাসি খুশি মাখা এবং হাতও খুব দরাজ। এরই মধ্যে সে জাহাজের অনেকগুলি যাত্রীর সঙ্গে আলাপ জমি তুলেছে, এবং প্রতি সন্ধ্যাতেই 2-4 জন লোককে নিমন্ত্রণ করে রীতিমতো পেট ভরিয়ে না খাইয়ে ছেড়ে দেয় না। হরিহর বেচারি সাদাসিধে মানুষ, অভিনয় করতে তার বিলক্ষণ বাদে। তবু জয়ন্ত পাখি পড়ানোর মতন করে বারংবার তাকে যে শিক্ষা দিয়েছে, সে কোনো রকমে তা পালন করে যায় এইমাত্র। সে অত্যন্ত লাজুক বলে জয়ন্ত তাকে যাত্রীদের সঙ্গে বেশি মেলামেশা করতে মানা করেছে। তবু কারোর সঙ্গে মৌখিক আলাপ হয়েছে, এবং কেউ কেউ জিজ্ঞাসাও করেছে তার সমুদ্র যাত্রার উদ্দেশ্য কী। সে সংক্ষেপে বলে, উদ্দেশ্য বিশেষ কিছুই নয়, নতুন নতুন দেশ দেখা ছাড়া। তাকে বিশেষ কোনো ছদ্মবেশ গ্রহণ করতে হয়নি, কিন্তু ইংরেজি পোশাক পরে, চোখে রঙিন চশমা লাগিয়ে ও দাড়িগোপ কামিয়ে তার চেহারা হয়েছে একেবারে অন্যরকম লোকের মতো। পাছে ফুয়াদের মনে কোনো সন্দেহ জাগে, সেই ভয় জয়ন্ত আর এক সাবধানতা অবলম্বন করেছে। জাহাজের অন্যান্য যাত্রীরা জানে তারা কেউ কাউকে চেনে না, এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা কেবিনে বাসা বেঁধেছে। অনেক চেষ্টা করে জয়ন্ত যে কেবিনটি পেয়েছে সেটি ছিল ঠিক ফুয়াদের কেবিনের গায়ে। দুজনের কেবিনের মাঝখানে কেবল একটা কাঠের পাতলা দেওয়াল। ফুয়াদ তার সঙ্গে 2-1বার আলাপ জমাবার চেষ্টা করেছিল, কিন্তু জয়ন্ত তাকে আমল দেয়নি। তার আকৃতি প্রকৃতির কঠোরতা দেখে ফুয়াদও এখন আর তার সঙ্গে কথা বলতে সাহস করে না। কিন্তু প্রায় 3 ছদ্মবেশী একসঙ্গে এসে মিশত গভীর রাতে জাহাজের কোনো গোপন আনাচে কানাচে। এ সম্মিলনও বেশিক্ষণ স্থায়ী হতো না। মিনিট 4-5 পরামর্শ করেই তারা যে যার কেবিনে শুরু করত। এক রাতের কথা বলি, জয়ন্ত, মানিক ও হরিহর ডেকের ওপরে পরস্পরের কাছ থেকে দূরে দূরে চেয়ারে বসেছিল। তাদের আশেপাশে পৃথিবীর আরও নানান জাতির লোকেরা বিশ্রাম ও বায়ু সেবন করতে করতে তারকাহীরক খচিত আকাশের তলায় অস্পষ্ট সাগরের দিকে তাকিয়েছিল এবং শুনছিল তার গম্ভীর সজল কণ্ঠের আদিম সঙ্গীত।
রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গেই ডেকের ওপরে থেকে একে একে কমতে লাগলো যাত্রীর সংখ্যা। আরও খানিক পরে দেখা গেল উপরে জয়ন্ত, মানিক ও হরিহর ছাড়া আর কোনো লোকই নেই। জয়ন্ত আস্তে আস্তে শীষ দিলে। এটা হলো সংকেত। এতক্ষণ মানিক ও হরিহর নিজের নিজের চেয়ারে ঘুমের ভান করে নিশ্চষ্ট হয়ে পড়েছিল। শীষ শোনার সঙ্গে সঙ্গেই ছুটে গেল তাদের সমস্ত জড়তা। তারা উঠে এসে জয়ন্তর দুই পাশে আসন গ্রহণ করলে। জয়ন্ত চুপি চুপি বললে, হরিহরবাবু, ফুয়াদের হাতে আমি বোধহয় আজ মিশরের সেই ইতিহাসখানাই দেখতে পেয়েছি। হরিহর রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলে, কেমন করে? জয়ন্ত বললে, অতি সহজে। আমাদের দুজনের কেবিনের মাঝখানে আছে একটি মাত্র কাঠের পার্টিশন। ফুয়াদ যখন তার কেবিনে ছিল না, তখন সেই পার্টিশনের কাঠের ওপরে আমি এমন একটি ছোট ছাদা করেছি, যার ভেতর দিয়ে একটিমাত্র চক্ষুর সাহায্যে ফুয়াদের কেবিনের প্রায় সমস্তটাই দেখা যায়। পাছে রাতে আমার কেবিনের আলো সেই ছিদ্রপথে ফুয়াদের কেবিনে ঢুকে তাকে সন্দিগ্ধ করে তোলে, সেই ভয়ে অন্য সময় আমি একটা মোমের ছিপি দিয়ে ছিদ্রটি বন্ধ করে রাখি। কিন্তু ছিদ্রপথে আমার আঁকি পাখি যখন উড়ে যায় তার কামরায়, তখন আমার কামরা আলো থেকে নিবানো। সুতরাং বুঝতেই পারছেন, ফুয়াদ নিজেকে নিরাপদ মনে করে নিশ্চিন্ত হয়েই আছে। হরিহর বললে, আপনি বাহাদুর ব্যক্তি। জয়ন্ত হেসে বললে, অভিনন্দন পরে দেবেন, আগে সব শুনুন। আজ সন্ধ্যার সময় কি দেখেছি জানেন? কি? সে তার সুটকেস খুলে বার করলে একখানা মোটা মস্ত বই। বইখানা লাল রঙের চামড়ায় বাঁধানো। হরিহর তাড়াতাড়ি বলে উঠল, তাহলে আপনি ঠিকই দেখেছেন, মিশরের সেই ইতিহাসখানারও মলাট লাল রঙের। জয়ন্ত বললে, তবে আর কোনোই সন্দেহ নেই। ফুয়াদ বইখানা কোলের ওপরে রেখে পাতার পর পাতা উল্টাতে লাগলো এবং মাঝে মাঝে থেমে বইখানার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। কেতাবের সমস্ত পাতা উল্টানো যখন শেষ হলো, তখন সে হতাশভাবে নিজের ভাষায় কি একটা অস্ফুট কথা উচ্চারণ করলে। তারপর উঠে বইখানা আবার সুটকেসের ভেতরে পুড়ে কামরা থেকে বাইরে বেরিয়ে গেল। তার ভাবগতিক দেখে মনে হলো, হ্যাঁ, আপনার মতো সেও এখনো রহস্যের চাবিকাঠি খুঁজে পায়নি। হরিহর হেসে বললে, শুনে কতটা তবু আশ্বস্ত হলুম। মানিক মাথা নেড়ে বললে, আশ্বস্ত হবার কোনোই কারণ নেই। জয়ন্ত, আমার কি সন্দেহ হচ্ছে জানো? বলো। হরিহরবাবুর মুখের কথা শুনেই মনে হয় তার পিতা হয়তো সমস্ত বক্তব্য বলে যেতে পারেননি। মৃত্যু এসে তার মুখ বন্ধ করে দিয়েছিল। আমার বিশ্বাস কুবের ভাণ্ডারের কোনো কোনো ইঙ্গিত ওই বইখানার ভেতরে থাকলেও তার চাবিকাঠি আছে অন্য কোথাও। হয়তো ওই বইখানা পেলেও আমাদের কোনো কাজই লাগবে না। জয়ন্ত দৃঢ় স্বরে বললে, তবু বইখানাকে আমি উদ্ধার করবই। কেমন করে? চুরি করব। ফুয়াদ তোমাকে চুরির সুযোগ দেবে কেন? জয়ন্ত মুখ টিপে হেসে বললে, নিজের সুযোগ আমি নিজেই সৃষ্টি করব। শোনো মানিক, শোনো বোম্বাইবাসী সদাগর, তুমি একটা কাজ করতে পারবে? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। শুনছি এরই মধ্যে ফুয়াদের সঙ্গে তোমার অল্পবিস্তর পরিচয় হয়েছে। তা হয়েছে। ফুয়াদের আর যে কোনো দোষ থাক, সেও খুব মিশুক লোক। ফুয়াদকে একদিন সন্ধ্যায় তুমি নিজের কেবিনে নিমন্ত্রণ করেছিলে না? হ্যাঁ। তুমি আসছে কাল সন্ধ্যাতেও ফুয়াদকে নিমন্ত্রণ করে ডিনার খাওয়াতে পারবে? সেটা আর এমন শক্ত কথা কি? কিন্তু আমি ফুয়াদকে নিমন্ত্রণ করলে তোমার কি উপকার হবে শুনি? সেই ফাঁকে আমি ফুয়াদের কেবিনের ভেতরে ভ্রমণ করতে যাব। ফুয়াদ এত বোকা নয় যে নিজের কেবিনের দরজার চাবি না লাগিয়ে ডিনার খেতে আসবে। জয়ন্ত চাপা হাসি হেসে বললে, বন্ধু হে, তুমি কি আমার গুণপনা জানো না? ইচ্ছে করলে আমি পালোয়ান হতে পারতুম, আবার একটি প্রথম শ্রেণীর চোরও হতে পারতুম। চুরিবিদ্যার সমস্ত পাঠই আমার মুখস্থ। আমি পকেট কাটতেও জানি, দেওয়াল বয়ে গৃহস্থের দুর্গম বাড়ির ভেতরে ঢুকতেও জানি, আবার যে কোনো তালা বা সিন্দুক বা দেরাজ বন্ধ থাকলেও খোলবার কৌশল জানি। সমস্ত উপকরণই আমার সঙ্গেই আছে। চুরিবিদ্যার ভেতরে কথা না জানলে কেউ কখনো ভালো গোয়েন্দা হতে পারে না। বুঝেছ মূর্খ? বুঝেছি, কথাটা আমার মনে ছিল না। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, উত্তম, তাহলে এই কথাই রইল। আজ তবে আসর ভঙ্গা করা হোক। হরিহর উঠে দাঁড়িয়ে বললে, কাল আমায় কিছু করতে হবে না তো?
জয়ন্ত হেসে ফেলে বললে, হ্যাঁ আপনি? হ্যাঁ, কাল আপনি এক কাজ করতে পারেন। হরিহর ভয় পেয়ে বললে, বাবা, আমি আবার কি করব? এইখানে ডেক চেয়ারে শুয়ে কাল আপনি নৈশ বায়ু সেবন করতে করতে ঘুমিয়ে পড়বেন। কেমন, এটা পারবেন তো? হরিহর একগাল হেসে বললে, তা আমি খুব পারবো। নিদ্রা দেবী সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। দেবীর পরে আমি একটানা 24 ঘন্টা কাল ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি, কিছু না খেয়েই। খিদে পেলে এক খাওয়ার স্বপ্ন দেখেই আমি আত্মারাম লাভ করতে পারি। বেশ, তাহলে তো আপনি মহাত্মা ব্যক্তি। এখন চলুন। পরের দিন বোম্বাইয়ের সদাগর বেশি মানিক নিজের কেবিনে যথাসময়ে একটি ছোটোখাটো ভোজন সভার অনুষ্ঠান করলে। সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে এলেন স্ত্রীর সঙ্গে একটি ফরাসি ভদ্রলোক, একজন পাঞ্জাবি মুসলমান এবং বলাই বাহুল্য ফুয়াদ পাশা। নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে খানিকক্ষণ চলল তাস খেলা। তারপরে হলো নানান দেশের গল্প। তারপরে ফরাসি ভদ্রলোকের স্ত্রী এবং ফুয়াদ পাশা গাইলে নিজের নিজের ভাষায় একটি করে গান। তারপর আরম্ভ হলো পানাহার। আসর যখন ভাগলো, রাত তখন 11টা। নিমন্ত্রিত ব্যক্তিরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর মানিক আস্তে আস্তে নিজের কেবিন থেকে বেরিয়ে ডেকের ওপরে গিয়ে দাঁড়ালো। দেখলে কয়েকজন যাত্রী তখনও সেখানে বর্তমান। আর এটা লক্ষ্য করলে এক জায়গায় হরিহরবাবু সত্য সত্যিই নাসিকা যন্ত্রের মন্ত্রধ্বনি দ্বারা নিদ্রা দেবীর সাধনায় একান্তভাবে নিযুক্ত আছেন। সে একধারে গিয়ে একখানা চেয়ার টেনে নিয়ে বসল। খানিকক্ষণ পরে একমাত্র হরিহরবাবু ছাড়া আর সব যাত্রী একে একে ডেকের ওপর থেকে অদৃশ্য হলো। আরও মিনিট 10 গেল। আচম্বিতে নাসিকা যন্ত্র চালানো বন্ধ করে ফেলে হরিহর মাথা তুলে একবার এদিকে আর একবার ওদিকে দৃষ্টি সঞ্চালন করলে। তারপর দুদিকে দুহাত ছড়িয়ে একটা মস্ত হাই তুলে গাত্রদান করে মানিকের কাছে এসে দাঁড়ালো। মানিক বলে, ঘুম ভাঙলো? আমি ঘুমাইনি। মানে? কিসের মানে জিজ্ঞাসা করছেন? না ঘুমালেও মানুষই নাক ডাকে নাকি? ডাকে বই কি, অভিনয় করলেই ডাকে। অভিনয়? হ্যাঁ অভিনয়। সঙ্গদোষে কি না হয়, আপনাদের সঙ্গে থেকে থেকে আমিও একটু একটু অভিনয় করতে শিখেছি বই কি। আসলে আমি জেগেই ছিলুম। সাধু হরিহরবাবু সাধু, আপনার পদোন্নতির দিকে আশান্বিত হলুম। বেশি আশা না করাই ভালো। যতই চেষ্টা করি আমি জয়ন্তবাবুর মতো কোনোদিনই চুরিবিদ্যা অভ্যেস করতে পারবো না। বাবা, এতক্ষণ আমার বুক ঢিপ ঢিপ করছিল। খালি মনে হচ্ছিল চুরি করতে গিয়ে জয়ন্তবাবু এই বুঝি ধরা পড়েন, এই বুঝি কেউ দেখে ফেলে। মানিক চারিদিকে চোখ বুলিয়ে দেখে বললে, কিন্তু জয়ন্ত কাজ হাসিল করতে পেরেছে কি? হ্যাঁ, এখনও তো তার দেখা নেই। তারা আরও প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলে, কিন্তু জয়ন্ত পাঠান যে সেদিনের ডেকের ওপর উকি মারবে এমন কোনো লক্ষণই দেখা গেল না। জয়ন্তের অদর্শনে মানিক একটু চিন্তিত হলো। তারপর ধীরে ধীরে নিজের কেবিনের দিকে অগ্রসর হলো, সন্দেহ দোলায় তুলতে তুলতে। পরের দিন সকালে মানিক কেবিন থেকে বেরিয়ে এসে দেখলে ডেকের ওপরে বেশ একটা গোলমালের সৃষ্টি হয়েছে, এবং সবচেয়ে বেশি গোলমাল করছে ফুয়াদ পাশা। সে তার দুই বাহু আন্দোলন করতে করতে ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে বলছে, মাছ সমুদ্রে চুরি যখন হয়েছে, চোর তখনই জাহাজই আছে। সব কামরা খানা তাল্লাশ করো, এই চোরকে না ধরে আমি ছাড়বো না। মনে মনে পুলকিত হয়ে বাইরে বিস্মিত ভাব দেখিয়ে ফুয়াদের কাছে গিয়ে মানিক জিজ্ঞাসা করলে, কি হয়েছে স্যার, ব্যাপার কি? ফুয়াদ বললে, গুরুতর ব্যাপার। কাল রাতে আমার কেবিনে চোর ঢুকেছিল। কখন স্যার, কখন? কেমন করে বলবো? আপনার ওখান থেকে ডিনার খেয়ে যখন ফিরে আসি তখন আর কেবিনের দরজা যেমন বন্ধ করে গেছিলাম তেমনি বন্ধ ছিল। আজ সকালে উঠেও দরজা আমি ভেতর থেকেই খুলেছি। অথচ তারপরেই কেবিনের ভেতরে ভালো করে তাকিয়ে দেখি আমার একটা সুটকেস একেবারে অদৃশ্য হয়েছে। মানিক হতমম্ম ভাব দেখি বললে, ভারী আশ্চর্য চুরি তো। ফুয়াদ গর্জন করে বললে, যতই আশ্চর্য হোক, এ চোরকে আমি কিছুতেই ছাড়বো না। সে তো আর পাখি না যে মাছ সমুদ্রে ডানা মেলে আকাশে উড়ে যাবে। সেই জাহাজ এড়িয়ে আছে। এখনই আমি খানা তালাশের ব্যবস্থা করছি। বলতে বলতে সে সশব্দে পা ফেলে জাহাজের কাপ্তেনের কাছে ছুটে গেল। মানিক ফিরে অন্যদিকে খানিক অগ্রসর হয়ে দেখলে ডেকে রেলিং ধরে হরিহর আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ মরার মতো সাদা। মানিককে দেখে সে কম্পিত স্বরে চুপি চুপি বললে,
কি হবে মানিকবাবু? মানিক মৃদু স্বরে ধমক দিয়ে বললে, চুপ, হবে আবার কি? একেবারে ঢাকি শুদ্ধ ঢাক চুরি, বৈশুদ্ধ সুটকেস। এখনই খানাতল্লা শুরু হবে। একটা বড় সুটকেস জয়ন্তবাবু কোথায় লুকিয়ে রাখবেন? কোত করে গিলে ফেলতে পারবেন না তো? সে ভাবনা আপনাকে ভাবতে হবে না। বিরক্ত মুখে এই কথা বলে মানিক সেখান থেকে চলে গেল। হরিহর করুণভাবে নিজের মনে বললে, জয়ন্তবাবু চুরিবিদ্যা এমন উস্তাদ জানলে আমি কি কখনো এদের সঙ্গে আসতুম? এইবারে তার উস্তাদি বেরিয়ে যাবে তো। তিনি গ্রেপ্তার হলে তার আসল পরিচয় প্রকাশ পাবে। সঙ্গে সঙ্গে আমিও হয়তো ধরা পড়ব। হায় হায়, কেন যে এদের সাথে এলাম! সেই দিন গভীর রাত্রে জয়ন্ত ও মানিক ডেকের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। হরিহর ভয়ে সেদিন আর ডেকের ওপরে মুখ বাড়ায়নি। মানিক জিজ্ঞাসা করলে, জয়, তুমি সুটকেসটা সরিয়ে ফেললে কেন? ফুয়াদকে ধোকা দেবার জন্যে। আমি তাকে জানতে দিতে চাই না যে এই চুরির আসল কারণ হচ্ছে মিশরের ইতিহাস। আমার ইচ্ছা সে মনে করুক তার কেবিনে এসেছিল কোনো সাধারণ চোর, দামি জিনিসের লোভে নিয়ে গেছে সুটকেসটা। কিন্তু তোমার ঘরে যদি খানা তালাশ হয়, সুটকেস পাওয়া যাবে না। কেন? সমস্ত বামাল সমেত সুটকেসটা নিক্ষেপ করেছি ভারত সাগরের অতল গর্ভে। সে কি, মিশরের ইতিহাস কেন? না না, কেবল সেখানেই আমার কাছে আছে। এখন শোনো মানিক, আপাতত বইখানা আমি তোমার কাছে গচ্ছিত রাখতে চাই। কেন বলো দেখি? আমার মনে হচ্ছে ফুয়াদ আমাকেই সন্দেহ করেছে। কিসে বুঝলে? সে আমার আড়ি পাতবার ছিদ্রপথটি আবিষ্কার করে ফেলেছে। সে কি, কবে? আজই দুপুরবেলা চুপ করে শুয়ে ওপর মানে তাকিয়ে আছি, হঠাৎ আমার মুখের ওপরে কি একটা ছোট জিনিস এসে পড়ল। ভালো করে চেয়ে দেখি পার্টিশানের যেখানে আমার ছিদ্রপথটি ছিল তার ভেতর দিয়ে বেরিয়ে পড়েছে একটা সরু লোহার শলাকা। ব্যাপারটা তখনই বুঝলাম। সন্দিগ্ন ফুয়াদ আজ ওই পার্টিশানটার তীক্ষ্ণ চোখে পরীক্ষা করতে করতে ছিদ্রটি দেখতে পেয়েছে। তারপর আরও ভালো করে দেখবার জন্য ছ্যাতার ভেতরে ঢুকিয়ে দিয়েছে একটি শলাকা, আর অমনি খসে পড়েছে আমার মোমের ছিপি। ফুয়াদ যে তখন ছিদ্রপথে চোখ লাগিয়ে আমার ঘরে দৃষ্টি সঞ্চালন করছিল এটুকু আন্দাজ করা শক্ত হলো না। আমি ঘুমের ভান করে চোখ মুদে স্থির হয়ে শুয়ে রইলাম। মানিক বললে, ঘটনা ক্রমে ঘোরালো হয়ে উঠছে। ওটুক, তাই তো আমি চাই, কিন্তু এই অবস্থায় বইখানা আমার কাছে রাখা নিরাপদ হবে না। এই নাও, এখানে তুমিই রাখো। আর আমার বক্তব্য ভালো করে শোনো। পরশুদিন জাহাজ পৌঁছবে সুয়েজ নগরে। সেখান থেকে আমাদের ট্রেনে চেপে যেতে হবে কায়রোর দিকে। যে হোটেলে আমরা উঠব তার ঠিকানা মনে আছে তো? বেশ, তাহলে এটুকুও মনে রেখো, আমরা কেউ কারো সহযাত্রী হব না। সকলে আলাদা আলাদা যাব, কিন্তু বাসা বাঁধবো একই হোটেলে। জাহাজেই আমাদের শেষ দেখা। এখন চলো। প্রাচীন মিশরের সভ্যতা খুঁজতে গেলে সুদূর অতীতের গর্ভে গিয়ে বিস্মৃতির মধ্যে হারিয়ে যেতে হয়। মিশরের প্রাচীন সভ্যতার শৈশব ছিল যে কোন আদিম যুগে, ঐতিহাসিকেরা এখনও তার সঠিক হিসাব দিতে পারেন না। প্রায় ৬,০০০ বছরের ওপারেও দৃষ্টিপাত করলে দেখা যায় বিদ্যায়, জ্ঞানে ও সভ্যতায় তখনও মিশরের গৌরবের সীমা নেই। আজ সেই মিশরের নামমাত্র অবশিষ্ট আছে, কিন্তু তার বাসিন্দারা আধুনিক পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে অন্তর্হিত হয়েছে। এমনকি তাদের ২-৪ জন বংশধরদের পর্যন্ত রেখে যায়নি ইহলোকে। কিন্তু তারা পৃথিবীতে রেখে গিয়েছে নিজেদের হাতের যেসব বিচিত্র চিহ্ন, এই গর্বিত বৈজ্ঞানিক যুগের মানুষরাও তা দর্শন করে বিস্মিত না হয়ে পারে না। এখনও বেঁচে আছে তাদের স্থাপত্য, তাদের ভাস্কর্য, এমনকি তাদের চিত্রকলাও। এইসবের ভেতর থেকেই আজও পাওয়া যায় প্রাচীন মিশরের সভ্যতার, সমাজের, ধর্মের ও দৈনন্দিন জীবনযাত্রার যা কিছু তথ্য। তাদের সাহিত্যও বেঁচে আছে, তাদের নশ্বর দেহগুলো। নশ্বর দেহ বেঁচে আছে, কথাটা শুনতে যেন অদ্ভুত লাগে। কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রাচীন মিশরের বাসিন্দারা মানুষের মৃতদেহগুলোকে কোনো এক রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে এমনভাবে অটুট অবস্থায় রক্ষা করত যে হাজার হাজার বছর পরে আজও সেগুলো অবিকৃত হয়েই আছে। একালের প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন মিশরের নানা সমাধিগৃহ ও প্রাসাদের মধ্যে প্রবেশ করে সেকালকার অসংখ্য রাজা মহারাজা
আমির, ওমরাও ও সম্ভ্রাম্য ব্যক্তি থেকে আরম্ভ করে বহু সাধারণ গৃহস্থেরও সুরক্ষিত দেহ পুনরাবিষ্কার করে তখনকার অজানা অনেক কথাই জানতে পেরেছেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরে আত্মা আবার সমাধিগৃহে এসে মৃতদেহের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ কবর দেওয়া মরা আবার জ্যান্ত হয়ে ওঠে। জ্যান্ত হলেই মানুষের ক্ষুধার উদ্রেক হয়, অতএব সমাধির ভেতরে রেখে দেওয়া হতো নানান রকমের খাবার। জীবন্তরা চায় সঙ্গী, অতএব বড় বড় রাজা মহারাজা ও আমির ওমরাওদের সঙ্গে কবরস্থ করা হতো তাদের দাস দাসীদেরও। এমনকি সেই সব সজীব মৃতদেহ পৃথিবীতে বাস করবার সময় যেসব পোশাক পরিচ্ছদ, বহুমূল্য অলংকার ও আসবাবপত্র ব্যবহার করতে, সেগুলিকেও মমির অর্থাৎ সুরক্ষিত শবের সঙ্গে সমাধিস্থ করা হতো। তার উপরে অনেক সমাধির ভেতরে রক্ষা করা হতো কল্পনায় গড়া দাস দাসীর মূর্তি। তাদের বুকের ওপরে লিখে দেওয়া হতো এক এক মন্ত্র, যার প্রভাবে সেই মূর্তিগুলো নাকি জীবন্ত হয়ে সমাধিস্থ গৃহকর্তার আদেশ পালন করত এবং তার সঙ্গে কথাবার্তা কইত। প্রাচীন মিশরের এইসব বিশ্বাসকে আজ আপনারা অন্ধবিশ্বাস বলে মনে করতে পারেন, কিন্তু অন্ধবিশ্বাসই হোক আর যাই হোক, ওর জন্যে বর্তমান সভ্যতা বিশেষ রূপে উপকৃত হয়েছে। কারণ এই সমাধিগৃহগুলির মধ্যেই পাওয়া যায় মিশরের অতীতকালের সমস্ত জ্ঞাতব্য তথ্য। মিশরের বড়, মাঝারি ও ছোট অনেক পিরামিড পাওয়া যায়। এর প্রত্যেকটি হচ্ছে এক একজন নরপতির সমাধি। তাছাড়া মিশরের আরও নানা স্থানে নানা পদ্ধতিতে অসংখ্য মৃতদেহকে সমাধি দেওয়া হয়েছে। এখানে সবিস্তারে সমস্ত বলবার জায়গা নেই, দরকারও নেই। এখন কায়রো হচ্ছে মিশরের রাজধানী, কিন্তু প্রাচীন মিশরের তুলনায় তাকে শিশু বললেও অত্যুক্তি হয় না, কারণ তার প্রথম প্রতিষ্ঠা হয় 10ম শতাব্দীর শেষ ভাগে মুসলমান রাজত্বের সময়। বলা বাহুল্য, এখন যারা কায়রোর পথে পথে ভ্রমণ করে তাদের মধ্যে মিশরের আদিম বাসিন্দাদের বংশধর নেই একজনও। ইউরোপীয় প্রভাবে আসার আগে কায়রোর মধ্যে ছিল প্রাচ্য মধ্যযুগের যেটুকু স্বরূপ, ক্রমে ক্রমে তাও প্রায় নিশ্চিন্ত হয়ে যাবার উপক্রম হয়েছে। জায়গায় জায়গায় কায়রোকে দেখলে সন্দেহ হয় সে বুঝি কোনো ইউরোপীয় নগরী, কিন্তু কায়রোকে সম্পূর্ণরূপে চোখে পড়বে ইংরেজ, জার্মান, ফরাসি, ইতালিয়ান, রুশ ও আমেরিকান প্রভৃতির সঙ্গে চৈনিক, জাপানি, পার্সি, তুর্কি ও ভারতবাসী এবং আরব থেকে শুরু করে আফ্রিকার সমস্ত জাতিকে। কায়রো যেন বিশ্ব মানবের সম্মিলন ক্ষেত্র। বিশেষ করে সেখানে এসে একসঙ্গে মিলেছে প্রাচ্য ও প্রতীচ্য। কায়রোয় দেখবার জিনিস আছে অনেক। তার বিশাল মসজিদগুলির সৌন্দর্য কিনেছে পৃথিবী বিখ্যাত নাম। তাছাড়া এখানকার কোনো কোনো গির্জা, আরবীয় জাদুঘর, সুলতানিয়া পুস্তকালয় এবং কালিফদের সমাধিগৃহ দেখবার জন্য অনেক যাত্রীর আগমন হয়। এদের ভালো করে দেখবার বা এদের কথা ভালো করে বলবার সময় আমাদের নেই, সুতরাং আবার আমাদের গল্পসূত্র ধরবার চেষ্টা করি। প্রসিদ্ধ এজবেকিয়া উদ্যানের চারিধারে আছে বিদেশি লোকেদের বসবাস এবং একেবারে আধুনিক কায়দায় সাজানো গোছানো বড় বড় সব হোটেল। এরই মধ্যে বিশেষ এক হোটেলে এসে উঠেছে আমাদের মানিক ও হরিহর। হোটেলের একটি ঘরে বসে তারা জয়ন্তের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেদিন গেল, তার পরদিনও কেটে গেল, তবু দেখা নেই জয়ন্তের। মানিক রীতিমতো অস্থির হয়ে উঠল। চিন্তিতভাবে বললে, হরিহরবাবু, জয়ন্ত কখনো কথার খেলাপ করে না। কালই তার এসে পড়বার কথা, কিন্তু আজও তার দেখা নেই। ব্যাপারটা ভালো বলে মনে হচ্ছে না। হরিহর এই সুদূর বিদেশে এসে পর্যন্ত মন মরা হয়েছিল। মানিকের কথা শুনে আরও বেশি তুমি গিয়ে বললে, দুর্গা শ্রী হরি, আমার ভয় করছে। এখনই আমার দেশে ফিরে যাওয়ার ইচ্ছে করছে। মানিক বলে, আপনার ভয় আর ইচ্ছাকে দমন করুন। জয়ন্তকে না পেলে আমি দেশে ফেরবার নাম মুখেও আনব না। হরিহর ক্ষীণস্বরে বললে, বিপদে পড়লেও? মানিক দৃঢ় কণ্ঠে বললে, হ্যাঁ, বিপদে পড়লেও জয়ন্তের জন্য আমাদের যে কোনো বিপদকেও বরণ করতে হবে। হরিহরের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। সে ইজি চেয়ারে হেলে পড়ে দুই চোখ মুদে ফেললে। সে হচ্ছে সাদা সিধে গৃহকোণপ্রিয় একান্ত ভালো মানুষ। বিপদ বরণ, অ্যাডভেঞ্চার
দাঙ্গা হাঙ্গামা প্রভৃতি রোমাঞ্চকর ব্যাপারের কোনো ধারই ধারত না। কাজে মানিকের কথা শুনে তার নাড়ি প্রায় ছাড়ি ছাড়ি করতে লাগলো। কিন্তু পরদিনই পাওয়া গেল জয়ন্তের দেখা। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, চিবুকেও একটা কাটা দাগ। মানিক উৎকণ্ঠা ভরা স্বরে বললে, এ কি জয়, তুমি কি আহত হয়েছ? পথে কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? জয়ন্ত ধপাস করে একখানা চেয়ারের ওপরে বসে পড়ে বললে, আগে এক পেয়ালা খুব গরম চা, তারপর তোমার প্রশ্নের উত্তর। মানিক তখনই ঘর থেকে বেরিয়ে গিয়ে চা আনবার হুকুম দিয়ে আবার ফিরে এলো। হরিহর ফ্যালফ্যাল চোখে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইল বোবার মতো। জয়ন্ত বললে, হ্যাঁ মানিক, একটা দুর্ঘটনাই ঘটেছে। আর এই দুর্ঘটনা ঘটিয়েছে কে জানো? কে? গোড়া থেকেই শোনো। সুয়েজে তো নামলুম, স্থির করলুম একটা দিন সেখানকার কোনো হোটেলে কাটিয়ে তারপর ধরব ট্রেন। একখানা ট্যাক্সি ভাড়া করে ড্রাইভারকে বললুম সোজা কোনো ভালো হোটেলে নিয়ে চলো। গাড়ি ছুটল। এ পথ সে পথ দিয়ে অগ্রসর হয়ে আমরা এমন এক নিরালা জায়গায় এসে পড়লাম, সেখানে পথের ধারে ছিল ছোট একটি মাঠ, আর মাঠের পাশে ছিল একখানা মাত্র বাড়ি, কিন্তু কোথাও জনপ্রাণীর দেখা নেই। গাড়িখানা সেখানে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলুম ব্যাপার কি? ড্রাইভার বললে, গাড়ির কল কোথায় বিগড়ে গেছে, একবার পরীক্ষা করতে হবে। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমার পেছন দিকে এলো। পর মুহূর্তে আমার মাথার উপরে অনুভব করলাম প্রচণ্ড এক আঘাত, এবং সঙ্গে সঙ্গে হারিয়ে ফেললাম সমস্ত চেতনা। জ্ঞান হবার পর দেখলাম একটা ঘরের কার্পেট মোড়া মেঝের উপরে আমি শুয়ে আছি, আর আমাকে ঘিরে বসে আছে চারজন লোক। তাদের মধ্যে একজনকে দেখেই চিনলাম, সে হচ্ছে ফুয়াদ পাশা। সে বললে, এই যে পাছার জ্ঞান হয়েছে দেখছি, কে তুই? জনকেও মানুষ। ওহ, সেটা না বললেও চলবে, কিন্তু তোর আসল পরিচয় কি? এই ছদ্মবেশ পড়েছিস কেন? ছদ্মবেশ? আর ন্যাকামো করতে হবে না। তোর সমস্ত জিনিসপত্র, কাগজপত্র, জামা কাপড় আমরা উল্টো পাল্টে দেখেছি। বেশ বুঝেছি যে তুই মুসলমান নোস, তুই হিন্দু। তোর এই ছদ্মবেশ ধারণের কারণ কি? শখ। আমি বরাবর বাস করে আসছি পেশোয়ারে। পাঠানের পোশাক পরতে আমি খুব ভালোবাসি। বেশ, তোর কথা নয় সত্য বলি ধরলাম, কিন্তু জাহাজে তুই আমার কেবিনে উকি মারবার জন্য দেওয়ালে ছ্যাদা করেছিলি কেন? ছ্যাদা? ছ্যাদা কি? পেন নাকামো। বলেই ফুয়াদ আমার মুখের ওপরে তার হাতের বেতের ছুরি দিয়ে সজোরে একা আঘাত করলে। তারপর আবার বললে, যদি প্রাণে বাঁচতে চাস তো সত্যি কথা বল, তুই কে? আমার কামরায় উকি মারবার জন্য এত আগ্রহ কেন? আমি ছ্যাদার কথা কিছুই জানি না, তোমার কামরায় উকিও মারিনি। ভীষণ ক্রোধে ফুয়াদের মুখের ভাব হয়ে উঠল ভয়াবহ। তখন তাকে দেখাচ্ছিল সাক্ষাৎ শয়তানের মতো। তার তখনকার চেহারা দেখলেই আমাদের হরিহর বাবু বোধহয় তখনই মূর্ছিত হয়ে পড়তেন। রাগে ফুলতে ফুলতে ফুয়াদ চিৎকার করে বললে, এখনও যদি চালাকি করিস তাহলে তোকে গলা টিপে কুকুরের মতো বেরিয়ে ফেলবো। বল আমার সুটকেস কোথায় আছে? আমি শান্তভাবে বিষয়ের ভান করে বললুম, তোমার সুটকেস? হ্যাঁ হ্যাঁ, আমার সুটকেস। আমার কেবিন থেকে তুই যা চুরি করেছিস। তোমার সুটকেস আমি যদি চুরি করতাম তাহলে সেটা তো আমার সঙ্গেই থাকতো। দাঁতে দাঁত ঘষে ফুয়াদ বললে, না, সুটকেসটা তোর সঙ্গে নেই। নিশ্চয়ই তুই সেটা সরিয়ে ফেলেছিস। নিশ্চয়ই তোর কোনো সহকারী আছে। মানিক, তুমি আমার গায়ের জোর জানো। ফুয়াদকে দেখলেই বিপুল ক্ষমতাশালী বলে মনে হয়, কিন্তু বাইরে থেকে দেখে আমার শক্তির কথা কেউ ধারণায় আনতে পারে না। সাধারণত আমার শক্তি থাকে মাংসপেশির মধ্যে ঘুমন্ত। ফুয়াদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণ আমার সেই ঘুমন্ত শক্তিকে জাগাবার সুযোগ খুঁজছিলাম, কারণ সৌভাগ্যক্রমে শত্রুরা আমার হাত পা বাঁধবার চেষ্টা করেনি। নিজেদের সংখ্যাধিক্যের জন্য তারা হয়তো ভেবেছিল হ্যাঁ, একলা আমি তাদের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তাদের এই ভ্রম সংশোধন করবার জন্য হঠাৎ আমি আমার মুষ্টিযুদ্ধের দুরন্ত হাত বিদ্যুৎ গতিতে চালিয়ে ফুয়াদের চিবুকের ওপরে সজোরে মারলাম এক ঘুষি, আর সেই সঙ্গে সঙ্গে দুই দিকে দু পা ছড়িয়ে ছুড়লাম দুই লাথি। তারপরে তরাক করে এক লাফে উঠে দাঁড়িয়ে দেখি ফুয়াদ আর তার দু সঙ্গী খড়ের মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছে, এবং বাকি লোকটা বিস্ময় একেবারে হতভম্ব হয়ে গেছে। তার হতভম্ব ভাবটা কাটবার আগেই আমার আর এক পতাকাতে আত্মস্বরে চেঁচিয়ে উঠে সেও ঠিকরে মাটির উপরে আছড়ে পড়ল। পর মুহূর্তে এই বেগে আমি ঘরের বাইরে ছুটে গেলাম
এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিলাম। রাস্তায় গিয়ে পড়তে দেরি লাগলো না। সেখানে গিয়ে দেখি চালকহীন ট্যাক্সিখানা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে গাড়ির ওপরে উঠে চালকের আসন দখল করে বসলাম। তারপর গাড়িখানাকে দিলাম ঘন্টায় 25 মাইল বেগে চালিয়ে। কোনো রকমে খুঁজে বার করলাম একটা হোটেল। তখনও আমার মাথা ও মুখ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। হোটেলের অধ্যক্ষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম যে গুন্ডাদের হাতে পড়ে আমারই দুরবস্থা হয়েছে। হোটেলের কর্তার লোক ভালো, সে তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে আমার ক্ষতস্থান পরীক্ষা করালে। তারপর একটা দিন বাধ্য হয়ে আমাকে সে হোটেলেই বাস করতে হলো। এই হচ্ছে আমার দুর্ঘটনার ইতিহাস। হরিহর সমস্ত শুনে চোখ পাকিয়ে বললে, ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার! জয়ন্ত হেসে বললে, এই তো সবে কলির সন্ধে হরিহরবাবু, এ তো সবে ভয়ানক ব্যাপারে আরম্ভ। হরিহরের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। সচকিত কণ্ঠে সে বললে, এই সবে আরম্ভ? তাহলে এরপরেও এমন সব ঘটনা ঘটবার সম্ভাবনা আছে নাকি? আছে বই কি, রক্তের ঢেউ বইতে পারে, আমাদের কারো কারো মুন্ডু উড়ে যেতে পারে, এমনকি। হরিহর বাধা দিয়ে বলে উঠল, আর আমি শুনতে চাই না মশাই, আমি এখান থেকেই কলকাতায় পালাতে চাই। কিন্তু এখন আমরা পালালেও শত্রুরা আর আমাদের পিছু ছাড়বে না। ইস, ছাড়বে না বই কি? না ছাড়বার কারণটা শুনি। কারণ মিশরের ইতিহাসখানা আমাদের কাছেই আছে। ছুঁড়ে ফেলে দিন মিশরের ইতিহাস। মিশরের ইতিহাস মিশরেই পড়ে থাকুক। মোড়ে ভূত হয়ে আমি কুবের ভাণ্ডারে গিয়ে ঢুকতে চাই না। চলুন আমরা লম্বা দিই। জয়ন্ত উঠে দাঁড়িয়ে হরিহরের কাছে গিয়ে তার পিঠ চাপড়ে বললে, কোনো ভয় নেই হরিহর বাবু, কোনো ভয় নেই। আপনার পায়ে যাতে কাঁটাটি না ফোটে আমি প্রাণপণে সে চেষ্টাই করব। উত্তরে হরিহর কিছু বললে না বটে, কিন্তু তার মুখ দেখে মনে হলো না সে যে কিছুমাত্র আশ্বস্ত হয়েছে। মানিক জিজ্ঞাসা করলে, জয়ন্ত, সুয়েজে থাকতে থাকতে তুমি ফুয়াদের আর কোনো খোঁজ নাওনি? জয়ন্ত বললে, তা নিয়েছি বই কি। থানায় গিয়ে ট্যাক্সিখানা পুলিশের জিম্মায় রেখে আমি সব কথা খুলে বলেছিলাম। পুলিশ আমাকে সঙ্গে করে আবার ঘটনাস্থলে নিয়ে হাজির হয়, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে আমরা ফুয়াদ বা তার সঙ্গীদের কোনো সন্ধানই পাইনি। শুনলাম সে বাড়িখানা নাকি অনেকদিন ধরেই খালি পড়ে আছে। ফুয়াদকে পেলাম না বটে, তবে আমার মুখে ফুয়াদের চেহারার বর্ণনা শুনে পুলিশ বললে, কায়রোর এক পলাতক নামজাদা খুনি ডাকাতের সঙ্গে তার চেহারার বর্ণনা নাকি হুবহু মিলে যাচ্ছে। সেই রাত্রে আকাশে ছিল চাঁদ, আর ছিল স্বপ্নময় জ্যোৎস্না, আর ছিল তারাদের দীপ্ত ইঙ্গিত। শহরের কোলাহল ঘুমিয়ে পড়েছে। নিশুতি রাতও যেন আলস্যে ঝিমিয়ে গান গাইছে। মাঝে মাঝে বাতাসে সাড়া পাওয়া যাচ্ছে, সে যেন বহন করে আনছে অদূরবর্তী মরুভূমির দীর্ঘশ্বাস। হরিহরের ঘুম আসছিল না। নানা দুশ্চিন্তার ধাক্কায় তার ঘুম গেছে পালিয়ে। সে অনেক রাত পর্যন্ত বিছানায় পড়ে পড়ে জয়ন্ত ও মানিকের নাসিকা নিনাদ শ্রবণ করলে। আশ্চর্য হয়ে ভাবলে, এরা এত বিপদের ঝুঁকি মাথা নিয়েও কেমন করে ঘুমাতে পারে। তারপর খোলা হাওয়ায় নিজের মাথাটা একটু ঠান্ডা করে নেবার জন্য বিছানা ছেড়ে উঠে জানলার খুব কাছে গিয়ে দাঁড়ালো। খুব উঁচু হোটেলের জানলা। সেখান থেকে দেখলে মনে হয় সমস্ত কায়রো শহরটা যেন চোখের সামনে পড়ে রয়েছে। চাঁদের চিকন রূপুলি ধারায় ধোঁয়া যেন সে যেন এক অপূর্ব দৃশ্যপট। কলকাতার মতন এখানে রয়েছে বাড়ির পর বাড়ির ভিড়, খানিক আলো খানিক কালো মাখা, কিন্তু এখানে আছে আর এক নতুনত্ব। এখানে যেদিকেই তাকানো যায় চোখে পড়ে গম্বুজের পর গম্বুজ ধরতে চায় যেন আকাশকে। তারও উপরে রয়েছে সুশ্রী সূক্ষ্ম গঠন কত যে মিনার, তারা সংখ্যা হয় না। তারা সবাই মিলে যেন বিপুল শূন্যের বক্ষ ভেদ করতে চায়। হরিহর একমনে এই দৃশ্য দেখছে। হঠাৎ হলো যেন বিনা মেঘে বজ্রপাত। ঘরের ভেতরকার অন্ধকারই যেন মূর্তিমান হয়ে দুখানা কালো কালো বাহু বাড়িয়ে বজ্রমুষ্টিতে হরিহরের গলা টিপে ধরলে। দারুণ আতঙ্কে চোখ কপালে তুলে সে অজ্ঞান হয়ে যেতে দেরি করলে না। একটু একটু করে আবার তার জ্ঞান ফিরে এলো। প্রথমে ভাবলে সে একটা বিশ্রী স্বপ্নের পাল্লায় পড়েছিল। তারপরেই বুঝতে পারলে তার হাত পা মুখ বাঁধা, একটু নড়বার বা টু শব্দ করবার উপায় নেই।
জয়ন্ত ও মানিকের নাসিকা তখনও নীরব হয়নি। হরিহর একসঙ্গে বাঁধা দুটো পা কোনো রকমে তুলে ও নামিয়ে ঘরের মেঝের ওপরে শব্দ সৃষ্টি করলে। সঙ্গে সঙ্গে তার বাধা মুখ দিয়ে বেরোতে লাগলো একটি মাত্র ধ্বনি। একে একে স্তব্ধ হলো দুই নাসিকায়। তারপরেই জ্বলল বৈদ্যুতিক আলো। মানিক সবিষয়ে বলে, এ কি ব্যাপার হরিহর বাবু? জয়ন্ত তাড়াতাড়ি হরিহরকে বন্ধনমুক্ত করলে। সে উঠে বসেই ভ্যাক করে কেঁদে ফেলল। জয়ন্ত বললে, কে আপনার এই দশা করলে? হরিহর প্রথমটা কথাই বলে না। তারপরে বললে, আমি কিছু জানি না, জানতেও চাই না। আমি কেবল এই সর্বনেথে দেশ ছেড়ে পালাতে চাই। মানিকের মনে জাগলো একটা সন্দেহ। সে তাড়াতাড়ি নিজের সুটকেসের কাছে গিয়ে দাঁড়ালো। তার ডালাটা তান্ত্রিক খুলে গেল এবং সুটকেসের ভেতরে হাত চিলিয়েই মানিক বলে উঠল, সর্বনাশ! জয়ন্ত হাস্যমুখে বললে, মিশরের ইতিহাসখানা চুরি গেছে তো? হ্যাঁ জয়ন্ত, বাঁচা গেছে। তুমি কি বলছো হে? হরিহর বললে, জয়ন্তবাবু ঠিক কথাই বলছেন। আমিও বলি আপদ গেছে, বাঁচা গেছে। মানিক বললে, তাহলে আমরা এত দূরে ছুটে এলাম কেন? জয়ন্ত বললে, কুবেরের ভাণ্ডারের দরজা খুলব বলে। কিন্তু তার চাবি আছে তো মিশরের ওই ইতিহাসখানার মধ্যেই। না, আমার কাছে। তোমার কথার অর্থ? মিশরের ইতিহাস এখন অন্তঃসার শূন্য। তার আসল গুপ্ত কথা এখন আমার দখলে। ফুয়াদ শাসিন খোলা নিয়েই সরে পড়েছে। সত্যি কথা বলছো? এই দেখো, ওটা তো তোমার রূপোর নস্যদানি। জয়ন্ত জবাব না দিয়ে নস্যদানিটা উপুর করে সমস্ত নস্য ফেলে দিলে। তারপর তার ভেতর থেকে টেনে বার করলে একখানা কাগজ। মানিক বললে, কি ওখানা? এই কাগজে লেখা আছে সংক্ষেপে কতগুলি মূল্যবান উপদেশ, আর আঁকা আছে একটি গিরি গুহার নকশা। সুয়েজে তুমি যখন ফুয়াদের হাতে পড়েছিলে, সে তখন ও কাগজখানা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি। তার মাথায় ঘুরছিল তখন মিশরের ইতিহাসের কথা। সে বইখানার সার পদার্থ যে তুচ্ছ একটা নস্যদানির নস্যির গুলোর তলায় লুকোনো থাকবে, এটা সে আন্দাজ করবে কেমন করে? কিন্তু জাহাজে আমি আন্দাজ করতে পেরেছিলাম তার অভিপ্রায়। সেই জন্যই বইখানা তোমার হাতে সমর্পণ করেছিলাম। হরিহর বললে, ও কাগজখানা কোথায় ছিল জয়ন্তবাবু? মিশরের ইতিহাসের ভেতরে। হরিহর প্রবলভাবে মস্তক আন্দোলিত করে বললে, অসম্ভব, হতেই পারে না। 2 বছর ধরে কতবার আমি ওই বইখানার পাতাগুলো আঁকা করে উল্টে গিয়েছি, কিন্তু তার মধ্যে এক টুকরো ছেঁড়া কাগজও দেখতে পাইনি। না না জয়ন্তবাবু, আপনি বড়ই বাজে কথা বলছেন। জয়ন্ত হাসতে হাসতে বললে, মাথায় বুদ্ধি যাদের ক্ষম, দুনিয়ায় তারা বাজে কথা ছাড়া কিছুই আবিষ্কার করতে পারে না। তাহলে শুনুন হরিহরবাবু, আপনার মুখের কথা শুনি আমি বুঝতে পেরেছিলাম যে বইখানার ছাপানো কোনো পাতার ভেতরই আসল রহস্যের সন্ধান নেই। কারণ যে বই সর্বসাধারণের পাঠ্য, তার মধ্যে অত বড় একটা রহস্য কেমন করে লুকোনো থাকবে? তাই বইখানা হাতে পেয়েই সর্বপ্রথমে আমি পরীক্ষা করলাম তার অমুদ্রিত অংশ, অর্থাৎ তার মলাট ও ফ্লাইলিপ প্রভৃতি। আমার পরীক্ষা ব্যর্থ হলো না। দেখলাম বইখানার গোড়ার ও শেষের দুখানা ফ্লাইলিপই অতিরিক্ত মোটা। শেষের দিকে ফ্লাইলিপ খানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে দেখা গেল একটুখানি রঙিন ফ্লাইলিপের ওপরে আর একখানি রঙিন ফ্লাইলিপ গদের আঠা দিয়ে জুড়ে রাখা আছে। টানতেই তার দুখানা হয়ে খুলে গেল, আর তার ভেতর থেকে পেলুম আপনার বাবার হাতে লেখা এই কাগজখানি। এখানে বার করে নিয়ে দুখানা ফ্লাইলিপ আঠা দিয়ে আমি আবার আগের মতোই জুড়ে রাখলাম। তারপর আমার ওপর থেকে শনির দৃষ্টিকে সরাবার জন্য বইখানি সমর্পণ করলাম মালিকের হাতে। এখন বুঝছেন তো আমি অন্যায় সাবধানতা অবলম্বন করিনি? কেমন করে বলতে পারি না, ফুয়াদ আপনার পিতার গুপ্ত কথা কত কত জানতে পেরেছিল। নিশ্চয়ই সে সবটা জানতে পারেনি, কারণ তাহলে বইখানি হাতে পেয়ে কাগজখানিকে সে হস্তগত করতে পারত। হরিহর খানিকক্ষণ অবাক হয়ে জয়ন্তের মুখের পানে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। তারপর মৃদু স্বরে যেন আপন মনেই বললে, সত্যি আমি গাধা, এত চেষ্টা করেও আসল সত্যটা আমি ধরতে পারিনি। আমাকে গরু বললেও ভুল হবে না।
আমি বাঁদর, আমি হনুমান। জয়ন্ত বললে, থাক হরিবরবাবু থাক। নিজেকে আলিপুর চিড়িয়াখানার বাসিন্দা মনে করে এতটা আত্মলাঞ্ছনা করা ভালো নয়। খালি আপনি কেন, অতি চালাক ফুয়াদও আপনার চেয়ে বেশি বুদ্ধির পরিচয় কিন্তু দিতে পারেনি। মানিক বললে, কিন্তু জয়ন্ত, তুমি দেখেছো তো ওই বইখানার ম্যাপের উপরে লাল কালি দিয়ে রেখা টানা আছে? ছাপানো রেখা নয়, মানুষের হাতে টানা। ও রেখার কোনোই অর্থ নেই। আছে বই কি, রেখা টেনেছিলেন বোধহয় হরিহরবাবুর পিতৃদেবী। ওই রেখার দ্বারা তিনি পথ নির্দেশ করতে চেয়েছিলেন। পথ নির্দেশ? কোথাকার পথ? কুবের ভাণ্ডার যে গুহায় আছে সেখানে যাবার পথ। রেখা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে গিয়ে উপস্থিত হলেই আমরা কুবের ভাণ্ডারের দ্বার দেশে গিয়ে দাঁড়াতে পারবো। হরিহর চমকে উঠে বললে, তবেই তো, সে বইখানা তো এখন ফুয়াদের হাতে। আমরা কেমন করে যথাস্থানে গিয়ে হাজির হব? আমাদের আগে তো ফুয়াদ সেখানে গিয়ে হানা দেবে। হানা দিয়ে সে কিছুই করতে পারবে না। এই কাগজখানা সঙ্গে না থাকলে রত্নভাণ্ডার পর্যন্ত গিয়ে পৌঁছবার শক্তি আর কারোরই হবে না। মানিক বললে, কিন্তু সে ম্যাপখানি সঙ্গে না থাকলে আমরা যথাস্থানে গিয়ে পৌঁছাবো কেমন করে? জয়ন্ত হেসে উঠে বললে, মানিক, তুমি কি আমাকেও আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত করতে চাও? না বন্ধু, না। ঘাটে নৌকো ডোবাবো তেমন ছেলে আমি নই। সে মানচিত্রের হুবহু প্রতিলিপি বইখানার মধ্যে পাওয়া এই কাগজেরই অন্য পৃষ্ঠায় তুলে রেখেছি। এরপরেও তোমাদের আর কিছু জিজ্ঞাসা আছে? মানিক বললে, জিজ্ঞাসা নেই, বক্তব্য আছে। আমি উচ্চকণ্ঠে বলতে চাই, জয় জয়ন্ত জয়। হরিহরও এতক্ষণ পরে এক মুখ হেসে বললে, মানিকবাবুর সঙ্গে আমিও আমার কণ্ঠ মিলিয়ে বলতে চাই, জয় জয়ন্তবাবু জয়। জয়ন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, না মানিক, না হরিহরবাবু, এখনও জয়ধ্বনি করবার সময় হয়নি। এখনও আসল কর্তব্যই অসমাপ্ত। রত্নভাণ্ডারের রত্ন এখনও সেখানে বিদ্যমান আছে কি না সে কথা জোর করে বলা যায় না। হরিহর আবার মুষড়ে পড়ে বললে, এই রে, তবেই সেরেছে। জয়ন্তবাবুর কথা শুনে আমার মন আবার স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। জয়ন্ত বললে, এত তাড়াতাড়ি হাল ছাড়বার দরকার নেই হরিহরবাবু। আপনার বাবার লেখা কাগজখানির ভেতর থেকে যেটুকু আভাস পেয়েছি তাতেই বুঝেছি আমরা কোনো সাধারণ গুপ্তধনের ভাণ্ডার লুট করতে যাচ্ছি না। মিশরের ইতিহাসে রামেসেস নামধারী 11 জন ক্ষমতাশালী নরপতির বিবরণ পাওয়া যায়। কুবের ভাণ্ডার বলতে আমাদের বুঝতে হবে আমরা যাত্রা করব ওদেরই মধ্যে কোনো এক রামেসেসের সমাধিগৃহের সন্ধানে। মিশরের প্রাচীন রাজাদের সমাধিগৃহের মধ্যে বহু মূল্যবান জিনিস রেখে দেওয়া হতো। এখানে গিয়েও আমরা দেখতে পাবো নিশ্চয়ই সেরকমই সব জিনিস। প্রত্নতত্ত্ববিদরা কয়েকজন রামেসেসের আশ্চর্য সমাধি মন্দির আবিষ্কার করেছেন, কিন্তু এই সমাধিটি এখনও তাদের দৃষ্টিগোচর হয়নি। দেখা যাক হরিহরবাবুর পিতৃদেবের প্রসাদে সেকালে রামেসেসের সম্পত্তি একালের আমাদের হাতে এসে পড়ে কিনা। হরিহর জিজ্ঞাসা করলে, তাহলে কবে আমরা যাত্রা করব? জয়ন্ত বললে, শুভ কাজে দেরি করতে নেই। আমরা তো প্রস্তুত। রাত্রির প্রভাত হলেই আমি বেরিয়ে পড়তে চাই। আপনি কি বলেন? গুপ্তধনের এমনই মোহ যে এরই মধ্যে হরিহর নিজের বিপদের কথা একেবারে ভুলে গেল। আহ্লাদে আটকানা হয়ে সে ঘরময় লাফিয়ে বেড়াতে লাগলো রবারের বলের মতন। তারপর জয়ন্তের কাছে এসে বললে, আমার মত জানতে চাইছেন? বলেন তো, আমি এখনই যেতে রাজি। বলেন কি, এই অন্ধকারে? যোদ্ধার মতন বুক ফুলিয়ে দাঁড়িয়ে হরিহর বললে, আর অন্ধকার তন্ধকার আমি মানি না। আমার চোখে এসেছে ধ্রুবতারার জ্যোতি। রেসের ঘোড়ার মতন আমার পা দুটো এখন দৌড় মারবার জন্য নিষ্পিস করছে। হরিহরের রকম সকম দেখে মানিক হেসে বলে বললে, সাবধান, অতটা শশব্যস্ত হবেন না হরিহরবাবু। ঘোড় দৌড়ের ঘোড়া মতন তো দৌড়তে চাইছেন, কিন্তু পথ আগলে যদি দাঁড়িয়ে থাকে ফুয়াদ বাবাজি। ফুটো বেলুনের মতো হরিহরের দেহ গেল চুপসে। শিউরে উঠে সে বললে, যাত্রারম্ভেই অযাত্রার নাম করবেন না মানিকবাবু। ও নামটা শুনলেই আমার অজ্ঞান হয়ে যাবার ইচ্ছে হয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা
জয়ন্ত ও মানিকের কাহিনী রত্নপুরের যাত্রী দ্বিতীয় পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি রত্নপুরের যাত্রী শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।